ধর্ম আমরা কেন পালন করি? অথবা পালন করতে বাধ্য হই, নাকি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, অথবা উপায় না পেয়ে দুর্বলতার বশে ধর্মের নিয়ম কানুন ও ধর্মের দর্শনকে দিয়ে আমরা নিজেদেরকে ক্ষমতাশালী অনুভব করি, নাকি অন্যের ইচ্ছার প্রভাব আমাদের উপরে বর্তায়? মানে ধার্মিক হওয়াটা কি আমাদের সত্যিই জরুরি, নাকি সৎ হওয়াটা আমাদের যে নৈতিকতা, সেই নৈতিকতা সত্যি কি প্রয়োজন, এবং যেটাকে নৈতিকতার সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটা কি আর কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? মানে যেটাকে আমরা নৈতিক ভাবছি, অনৈতিক ভাবছি, সৎ ভাবছি, অসৎ ভাবছি, ন্যায় অন্যায়, এই যে তফাৎগুলো আমরা করছি এত নিখুঁতভাবে এবং প্রাথমিকভাবে, সেইগুলোর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে? সেইগুলো কি শুধুই আমাদের ভালোর, ব্যক্তিগত ভালো থাকার জন্যে করি, নাকি তার ভালোর অন্যেরও সেখানে স্বার্থ জড়িয়ে আছে? মানে অন্য কেউ পরোক্ষভাবে ইনফ্লুয়েন্স করছে আমাদেরকে সৎ হওয়ার জন্য, বা সততার ভাব নিয়ে কিছু বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, বিশেষ করে যেগুলো আমরা জানিই না, যেগুলো কেবল গল্পের শোনার ভিত্তিতে আমরা বিশ্বাস করি বা বিশ্বাস করতে বাধ্য হই। এবং দার্শনিকদের এই যে তত্ত্বগুলো, বিখ্যাত যে দার্শনিক যেমন আমাদের কার্ল মার্কস, অ্যারিস্টটল, প্লেটো, হিটলার, রাজনীতিবিদদের যে দর্শন তত্ত্ব, সেই দার্শনিকদের বা সেই মতাবলম্বীদের আদর্শে আড়ালে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য কি রয়েছে? মানে যখন আমরা দুর্বল হই তখনই আমরা সততার আশ্রয়টা প্রয়োজন মনে করি বেশি, এবং নিরুপায় হয়ে আমরা সততার আশ্রয় নিই। আসলে যাকে আমরা অপরাধ বলি সেইটা কেবলমাত্র আমাদের একটা সংজ্ঞা। এর নিয়ে, এই অপরাধের ডেফিনেশন নিয়ে আমাদের ওপর খেলবাড়ি করা হচ্ছে। আমরা যখন, কারণ কি অপরাধ যাকে আমরা বলি, অনৈতিক যাকে বলি, সেইটা আমরা করি না তা নয়, করতে পারি না, বা এটা করা যথেষ্ট কষ্টকর ও অসম্ভব, এবং এতে অন্যের স্বার্থ জড়িত থাকে, সেটাও এর কারণ। অন্যের আক্রমণ আমরা নিতে পারবো না, তো এটাই বলছি যে দুর্বল।
সেই কারণেই আমরা নৈতিকতার দিকে এতটা ঝুঁকে পড়ি আমাদের দুর্বলতার কারণে। কিন্তু যারা শক্তিশালী শ্রেণী আছে সমাজে, অ্যাকচুয়ালি সবই একটা ক্লোজড গ্রুপের আন্ডারে রয়েছে। শ্রেণী যাকে বলছি সেটাও একটা দল বা একটা গ্রুপ বা জনগোষ্ঠী, এই সব শব্দগুলোকেই এক কথায় শ্রেণী হিসেবে বলা যায়। তো ধর্ম তখনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা দুর্বল হয়ে পড়ি। তাই ধর্মের আশ্রয় আমরা অন্যকে নিয়ন্ত্রণ করার শক্তি পাই। ন্যায় কতটা সঠিক কতটা বেঠিক সেটাও একটা প্রশ্নের বিষয়, এবং এইগুলো আমরা যতটা প্রশ্ন করব, এই ন্যায় অন্যায় বোধ কতটা অর্থপূর্ণ এবং এইটা দিয়ে কেউ নিয়ন্ত্রণ করছে কিনা আমাদের কোনো গোষ্ঠী বা কোনো শ্রেণী বা কোনো দল, অথবা অন্যের কোনো বেনিফিট আছে কি নেই, এইটা অ্যাকচুয়ালি বেনিফিট আছে, কিন্তু এইটা আমাদের পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে সেটা একটু অদল বদল হয়। তাই যারা সততা, সৎ অসতের বিচার, ন্যায় অন্যায়ের বিচার, অপরাধ নিরপরাধ এইসবের বিচার যাদের বেশি, তারা চিরকাল গরিবই থাকে। আর যাদের এই বোধগুলো পরিবর্তে রিস্ক নেওয়ার প্রবণতা বেশি থাকে, কিছু করবার প্রবণতা থাকে, হতে পারে সেটা ন্যায় অথবা অন্যায়, উপকার অথবা নিজের স্বার্থের উপকার, অন্যের অথবা স্বার্থের উপকার, যে কোনো কাজ করতে গেলে দ্বিধাহীনভাবে যে করতে পারে, যারা করে তারাই সমাজের ক্ষমতাশালী শ্রেণী বা শক্তিশালী শ্রেণী, ধনবান শ্রেণীদের দলের মানুষ। দুর্বলেরা সবসময়তেই ভয় পায়, বিশেষত আর্থিক। এছাড়াও দুর্বলতা কত রকমের হয়, বহু রকমের দুর্বলতা হয়। সবচেয়ে বড় দুর্বলতা আর্থিক দুর্বলতা, যদিও তার থেকেও বড় দুর্বলতা শারীরিক দুর্বলতা, কিন্তু তার আর্থিক দুর্বলতা বা মূল্যবোধের দুর্বলতা সবচেয়ে বড় দুর্বলতা। সমাজে মূল্যবোধের যে বৈষম্য, ভ্যালুয়েশনের যে মিস ইন্টারপ্রিটেশন, ভুল পরিমাপের যে পদ্ধতি, অ্যাকচুয়ালি এটা তো আগেও বলেছি একটা জঙ্গলের মতো, এখানে সব কিছুই গ্রো করছে। সময়ে সময়ে আমাদের যেটা প্রয়োজন সেই গাছ আমরা রাখছি, আর যেগুলো আমাদের প্রয়োজন নেই বা যেগুলো ক্ষতিকারক
সেইগুলো আমাদের কিছু সময় অন্তর বা কয়েক বছর অথবা কয়েক যুগ পরে সেইগুলোকে উপড়ে ফেলতে হয়, উপড়ে ফেলা হয়। তো সমস্যা তো গ্রো করছে, তার সমাধানও আসছে। তো ধর্মের যে এখানে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন। আমি রিসেন্টলি একটা বই অডিও বুক একটা শুনছিলাম, সেখানে এই কথাগুলি শুনলাম এবং সেটি শেয়ার করলাম। অডিও বুকটির নাম আমার ঠিক মনে নেই, মিথসে সম্ভবত লেখকের নাম। সেখানে দার্শনিকদের মধ্যে যে মতবাদ তৈরির প্রবণতা এবং সেই প্রবণতার মধ্যে যে উদ্দেশ্য এবং অন্যের উদ্দেশ্যের জড়িত থাকার যে প্রভাব, ইনফ্লুয়েন্স, এবং সেইটাকে ধর্মীয় মতবাদ অথবা আমাদের লাইফস্টাইলের সঙ্গে কানেক্ট জুড়ে দেওয়ার যে প্রক্রিয়া এবং সেইখানে ন্যায় অন্যায় সৎ অসতের যে ইমোশন বা আবেগকে সংজ্ঞায়িত করা যে প্রচেষ্টা যুগ যুগ ধরে চলে আসছে, সেইটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং এইগুলো ভাবা দরকার যে ধর্ম যদি মানি কেন মানব, এবং সঠিক প্রশ্নগুলো নিজেকে করা এবং এর পিছনে আরও কোনো উদ্দেশ্য আছে কি নাই, এবং এই সন্দেহগুলোকে মনের মধ্যে সবসময় প্রশ্ন করলে তো সন্দেহ অবশ্যই জেগে ওঠা উচিত। তো এইটা থাকা প্রয়োজন বলে উনি মনে করছেন। তো সব কিছুতেই একটা যখনই বড় কোনো এজেন্ডা হয়, বড় কোনো ইস্যু হয়, সব সময়তেই সেখানে একটা কিছু মোটিভ থাকে। যেমন ধর্মের কথা বলছি এই ক্ষেত্রে, অথবা কোনো রাজনৈতিক প্রকল্প হতে পারে, কোনো সামাজিক রাজনৈতিক সংস্কৃতির প্রচলন, অথবা ইন্টারনেটের কোনো ট্রেন্ড যেগুলো একবার করে তৈরি হয়, যাকে আমরা মিডিয়া হাইপ বলি, সেইগুলো আমরা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে বাধ্য হই। আমাদের ব্রেন এইভাবেই কাজ করে, যখন একজন বলে তখন সেই কথাকে আমরা আমাদের মন গুরুত্ব দেয় না। কিন্তু ওই একই কথা যদি শত শত মানুষ মিলে অথবা হাজার হাজার মানুষ বা সারা দেশ জুড়ে বলে, তখন সেই কথাকেই আমরা গুরুত্ব দিই এবং মানতে শুরু করি। আমি এর মাধ্যমে কিছু পরিবর্তন করার ইঙ্গিত আমি দিচ্ছি না। আমি কোনো পরিবর্তন হোক সেটাও আমি বলছি না, অথবা আমি এইটা যেটা বলতে চাই যে এইগুলোতে আমাদের প্রশ্ন করা উচিত, বা এইগুলোতে আমাদের একটা কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন অথবা কি, এর ইতিহাস কিভাবে, এর পিছনে কারো উদ্দেশ্য আছে কি নাই, এইগুলো আমাদের
খুঁটিনাটি বিষয়গুলোতে বা সংস্কৃতিগুলোতে বা বড় সংস্কৃতিগুলোতেও বিশেষ করে আমাদের প্রশ্ন করা উচিত। যখনই অন্যের মোটিভ, অন্যের ইচ্ছা জুড়ে যায়, যেটা আমরা করি নিজের অজান্তেই, অনেক সময়তেই আমরা অনেক বোকা বোকা কাজ করি বা বোকা বোকা কথা বলি, যেটা আমরা পরে এসে বুঝতে পারি, হয়তো 10 বছর 15 বছর, সেখানে হয়তো ছোটবেলার কাজ, যেমন আমাদের দেখলে পুরনো খাতা দেখলে, পুরনো খাতার মধ্যে ভুল দেখলে, অথবা পুরনো আঁকা ছবি দেখলে, বা পুরনো কিছু যা আমরা বানিয়েছিলাম সেগুলো দেখলে হয়তো আমাদের কখনো হাসির উদ্রেক হয় বা আমাদের আশ্চর্য লাগে বা অবাক লাগে যে এইটা আমি করেছিলাম। হ্যাঁ, নিজেকে কত বোকা অনুভব হয়, অথবা সেইখানে কখনো ভালো লাগে। ঠিক সেই রকম এইগুলো আমাদের হয়তো ভুল যেটা মনে হচ্ছে, বা ঠিক যাই মনে হোক, আমাদের অন্ধের মতো করবার আগে একবার ভাবা দরকার, বিশেষ করে এই রীতিনীতি ধর্মের ক্ষেত্রে। এছাড়াও অবশ্যই পাপ পুণ্য জ্ঞান, ন্যায় অন্যায় জ্ঞান, পাপ পুণ্য যা আমরা বলি তা বাস্তবের মধ্যেই সীমাবদ্ধ। এবং ধর্মের সংজ্ঞাতে কি বলা হয়, পাপ আমি এখানে করব, পাপের ফল পাবো আমি নরকে গিয়ে, মানে মৃত্যুর পরে। এটা কখনোই সম্ভব নয়। পাপ করলে যদি শাস্তি হয়, আমাদের সমাজে এই শাস্তি হবে, এই পৃথিবীতেই তার শাস্তি পাব। এবং পাপ না করেও আমাদের মনে পাপ বোধ তৈরি করে বা অপরাধী প্রমাণ করে আমাদের শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু পাপ করলে তার সম্ভাবনা বেশি। এবং পাপ জ্ঞান, পুণ্য জ্ঞান, তারও একটা প্রভাব রয়েছে। এবং কাকে আমরা পাপ বলছি এবং কাকে পুণ্য বলছি এবং কেন বলছি, এর একটা রুট যে নলেজ, মানবিকতা, এক কথায় এই মানবিকতার অথবা মানবিকতাকে নিয়ে বা এইগুলোকে নিয়েও আমাদের লেনদেন সমাজে হয়। একজন পাপ পুণ্যের হিসেব করে আর একজন কাজ করে। যে হিসেব করে সারা জীবন সে হিসেবই করতে থাকে, সে বিশেষভাবে কিছুই করতে পারে না। যে দুর্বল, চিরকাল সে ওই পাপ পুণ্যর হিসেব করে মরে। আবার এটাও ঠিক, যারা করে করবার সময় অবশ্যই পাপ পুণ্যের হিসেব থাকা দরকার, কিন্তু এই দরকারের প্রয়োজনীয়তা নিয়েও আবার প্রশ্ন রয়েছে। কাজেই এই ক্ষেত্রে এই বিশেষ করে এইগুলো আমাদের সবসময়, যেটা আমাদের খুব সহজ কথায় শেষ করতে চাই, সেটা হলো আমাদের প্রশ্ন তো করা উচিত আমাদের
দেখা উচিত এর পিছনে কারো উদ্দেশ্য আছে কি নেই, এবং তার সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, ব্যালেন্স করতে পারি, এবং পরিস্থিতিটাকে যদি আমরা ভালো করে চিনতে পারি, আমাদের কাছে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয়। এবং সারা পৃথিবীটা এইভাবেই গড়ে উঠেছে। যদি এই ধর্ম, কর্ম, এইসবের একটা নীতি আদর্শের উপর ভিত্তি করে আসক্তি, মোহ, সেখানে অবশ্যই মজা রয়েছে, মজা আনন্দর একটা রোল, এবং আনন্দের জন্যই আমরা একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। এবং এটা একটা মেন রোলের মধ্যে একটা, যে জীবনে আনন্দ দরকার। আনন্দ দরকার কি দরকার না, আনন্দ থাকলে এইগুলো আরও প্রাণ পায়, আরও আমরা কাজ করতে এনার্জি পাই। তা যে কোনো কাজই হোক, এবং সব কিছুই একটা কনসেপ্ট, এবং সেই কনসেপ্টকে বিল্ড আপ করা হচ্ছে সময়ে সময়ে। একদল মানুষ সেই ধারণাকে আগে নিয়ে যাচ্ছে, এর মাধ্যমে একটা উন্নততর সমাজ গড়ে উঠছে, এবং এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে সমাজের স্বার্থটাকে কখনো বেশি করে দেখে ফেলি, যাতে আদতে ক্ষতি হয় আমাদের নিজেদেরই। এবং কিছু মানুষ সেইভাবে আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে, আংশিকভাবে, সম্পূর্ণ নয়। এবং এই অংশটা কখনো অনেক বড় আকারে হয়ে যায়। তাই আমাদের ব্যক্তিগত ক্ষতি হলেও আমরা সমাজের স্বার্থটাকে বা দেশের স্বার্থটাকে অনেক বেশি প্রয়োজন বলে মনে করি, যাকে আমরা খবরের ভাষায় মগজ ধলাই বলে থাকি। তো এই ধরনের মগজ ধলাই যুগ যুগ ধরে হয়ে আসছে। সেক্ষেত্রে কোন ফাংশনের কী রোল, কোন কাজের কী রোল, কোন কাজের গুরুত্ব কতটা, এবং উন্নততর সমাজে এর প্রয়োজনীয়তা কতটা হতে পারে, প্রয়োজন কতটা হতে পারে, এবং জীবনের উদ্দেশ্য পূরণে, অন্যের উপর কর্তৃত্ব স্থাপনে, আসলে এইগুলো আগেকার মানুষ কি এত ভাবতো না। আগেকার মানুষ খুব সহজ ভাবেই তাদের চিন্তাগুলোকে পরিকাঠামো, যে চিন্তার যে পরিকাঠামো, চিন্তার যে গঠন, সেইগুলো বিন্যস্ত ছিল। তথ্যের এখন যে প্রাচুর্য, তথ্যের জঙ্গলে আজ আমরা হারিয়ে গেছি কোথাও না কোথাও। আমরা ভুলে গেছি নিজেদের ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত উদ্দেশ্য। আগেকার এই তথ্যের যে বেড়াজাল, তথ্যের যে জঙ্গল, সেই যে
তথ্যের এত বিপুল ভাণ্ডার তখন ছিল না ইন্টারনেটের আগের যুগে। তখন সাহিত্য, দর্শন এইসব নিয়েই, শিল্প, আবিষ্কার, এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই সমাজের জনগণ এগিয়ে গেছে। তখন আমাদের সঙ্গে যা মেলে না তা খারাপ, এবং যেটা আমাদের সাথে মেলে তা ভালো হিসেবে গণ্য করতাম। এবং এইটাই একটা সর্বোপরি সামাজিক দৃষ্টিকোণ ছিল। বর্তমানে ইন্টারনেটের যুগে মস্তিষ্কের উন্নতি, চিন্তাভাবনার উন্নতির সাথে সাথে সব কিছুকে একটা অ্যাকসেপ্ট করবার একটা মানসিকতা বা আমাদের সকলের সঙ্গে একসাথে মিলেমিশে থাকবার একটা মানসিকতা তৈরি হয়েছে, যেটা আগে একটা দলবদ্ধভাবে মানুষ থাকতো। সেখানে ধনীরা এক জায়গায় এবং দাস যারা গরিব শ্রেণী, তারা অপর প্রান্তে থাকত। এবং তারা সবসময়তেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখত। যদিও বর্তমানেও থাকলেও কিছু বিপরীত সংস্কৃতিও এখানে রয়েছে, যেটা অতীতে বা আগের যুগে তথ্যর যে উন্নতি, আজকে এআই এর যুগ, তথ্য ইন্টারনেটের যুগ এবং বিদ্যুতের যুগের আগে মানুষের চিন্তাভাবনাও ছিল অনেকটা এই ধরনের। এবং সেটা আমরা এটাকে ডেভেলপ বলি অথবা যাই বলি, সেইটার একটা কিছু ভালো একটা বড় দিক হতে পারে এবং খারাপ দিকও হতে পারে, এবং আমি একটা কিছু মন্তব্য করে ফেলতে পারি। কিন্তু এখনকার একটা মিশ্রিত কালচার, এখন এর প্রবণতা সারা দুনিয়া জুড়ে আবহমান, চলমান। তো আমি যেগুলো বলছি, আমি কিছু পরিবর্তন করার জন্য বারবারই বলেছি যে কোনো ব্যক্তিগত অবমূল্যায়ন অথবা প্রাতিষ্ঠানিক অবমূল্যায়ন বা মূল্যবোধের হ্রাস এর লক্ষ্যে নয়। আমি জাস্ট দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত চিন্তা থেকেই সব কিছুর উৎপত্তি হচ্ছে, এবং চিন্তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। এবং চিন্তার মধ্যে যে মরিচা, চিন্তার মধ্যে যে অবক্ষয় এবং বিচার বুদ্ধির উন্মেষের জন্য, জাগরণের জন্য, সঠিক মাইন্ডসেটের জন্য যা আমার ভাবা প্রয়োজন, আমরা ভুলে যাই, তার জন্য যা বলা প্রয়োজন, আজ যা বলছি কাল তা মনে থাকে না, এগুলো ব্যাপার। এই সব কিছুর জন্যই আমি বলছি। আমি কিছু পরিবর্তনের জন্য, কোনো অবমূল্যায়নের জন্যে, কারোর ডিসরেসপেক্ট করার জন্য, এক কথায় অবমূল্যায়ন তার মানেটাই দাঁড়ায়, অথবা কারোর ব্যক্তিগত
লক্ষ্যে বা উদ্দেশ্যে প্রভাব বিস্তার করার জন্য আমি আঘাত করার জন্য বলছি না, তার উন্নতির জন্য, সর্বোপরি উন্নতির প্রভাব বিস্তারের জন্যে আমি লক্ষ্যেই বলছি। সার্বিক দিক থেকে উন্নয়ন, ব্যক্তিগত চিন্তার উন্নয়ন, সিদ্ধান্তের উন্নয়ন, কোয়ালিটি অফ ডিসিশন, কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ হার্ডওয়ার্ক, পরিশ্রম, কঠোরতা, সহ্যশীলতা, সহ্য শক্তি, এবং এই শক্তিগুলোকে খুঁজে পাওয়ার এবং শক্তিগুলো যে কীভাবে ম্যানিপুলেট হচ্ছে তার একটা দৃষ্টিভঙ্গি। শক্তির যে আমরা পেপারে যেমন ছবি আঁকি, ছবি আঁকার মাধ্যমে যে সৃষ্টি করছি, সেই পেন কোন দিকে যাবে, ডান দিক কি বাঁ দিক, এবং তার ফলে কী প্রতিচ্ছবিটা তৈরি হবে, এইভাবে গোটা সোসাইটিটা রিবিল্ড হচ্ছে, পুনর্নির্মাণ হচ্ছে প্রতি মুহূর্তে। তা হতে পারে সেকেন্ডে বা মিনিটে, অথবা ঘন্টায়, অথবা সপ্তাহে, অথবা মাসে, বছরে, কয়েক যুগে বা 100 বছরে। তো সার্বিক যে দুর্নীতি, অবক্ষয়, বৈষম্য, অবমূল্যায়ন, মূল্যবোধের পার্থক্য, ওয়ার্কিং প্রিন্সিপাল, ন্যায় অন্যায় বোধ, এইগুলোর যে সুপ্রভাব, কুপ্রভাব, এবং কতটা ঠিক বেঠিক, যা আমরা ঠিক মনে করছি আদতে অ্যাকচুয়ালি বাস্তব অবাস্তব, যা আমরা মনে করছি, এবং আমার মতের সঙ্গে অন্য একজন যাকে সফল মনে করছি তার যে মেন্টালিটির যে ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটা যে আমাদের কতটা পিছিয়ে দিচ্ছে, সেই ব্যাপারে আমি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। এবং এটা কার জন্য করছি? আমি নিজের জন্যই করছি, এবং পরবর্তীকালে আমি যাতে এটাকে আরও বুঝতে পারি, সহজে মনে করতে পারি, বা সকলের স্বার্থেই আমি বলছি। কারণ এইগুলোতে কোনো আমার ব্যক্তিগত কোনো সম্পদ নয়, এবং ব্যক্তিগত কোনো গোপন করার মতো বিষয়ও নয়। যা গোপন করার বিষয় তা চেষ্টা করি সবসময় গোপন রাখার। ব্যবসার মতো, কাজের মতো, চাকরির মতো, আয়ের মতো, কষ্ট এগুলো তো জীবনের সাধারণ ব্যাপার। কিন্তু মন শক্ত এবং মন অক্ষত বা মন ক্ষত হলেও আমাদের সেই ক্ষতকে ভালো করা, বিভিন্ন রসদ দিয়ে ভালো করা হচ্ছে আমাদের লক্ষ্য। শারীরিক আঘাত, শারীরিক যন্ত্রণা, আবেগীয় যন্ত্রণা, এগুলো তো আসতেই থাকবে, কিন্তু তারপরেও মনকে ভালো করে দেওয়া বা ভালো রাখা, এই দায়িত্বটা একমাত্র আমাদের ব্যক্তিগত, এবং এটা একটা চয়েসও বটে। এবং চয়েস বললে এটা আমাদের হয়তো সঠিক মানেটা দাঁড়ায় না। সঠিক মানেটা বুঝতে অসুবিধা হয়।
তো এর পিছনে কাজ করলে আমরা সঠিক উত্তরটা আমাদের নিজেদের ভাষায় সেটা খুঁজে পাব। এবং সেন্স অফ হিউমার, জীবনে হাসি আনন্দ, এটা আমরা অবশ্যই একটা খুব এসেন্সিয়াল একটা ফ্যাক্টর, যেটার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন নাই, কিন্তু বড় একটা ইনফ্লুয়েন্স আছে। যার কারণে আমরা দেখেছি যারা ধার্মিকতার যারা আশ্রয় নেয়, তারাও এই সেলিব্রেশন, নিজেকে পুরস্কার দেওয়া বা আরতি এর মাধ্যমে পূজা অর্চনা, এগুলো একটা সেলিব্রেশনের মতোই বা সেলিব্রেশনেরই অঙ্গর মতো সেলিব্রেট করা। এবং এই যে নীতিকে নিয়েও কিছু মানুষ, তার কিছু সাধু বিশেষ করে বা মানুষ তাদের ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করছে। তো এইগুলো আমাদের ভাবতে শেখা, যে আমরা সময়ে সময়ে কিছু জিনিস আমরা ভাবতে ভুলে যাই। আমরা পরিস্থিতিটা ফেস করি, কিন্তু এটাকে ভাষায় রূপান্তরিত করতে পারি না, বা এর একটা কি সহজতম কিছু সমাধান আছে, সেইটা আমরা ভুলে যাই। তো সেই ভুলে যাতে না যায় সেই উদ্দেশ্যে আমার এই এত কিছু বলা। যেটা আমাদের বিজ্ঞাপনে, মিডিয়াতে করা হচ্ছে, ভুলে ভরা অ্যাড, কেবলমাত্র এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে। ভুলে আমরা যখন গল্প করি একজনের সাথে, বন্ধুর সাথে আমরা অনেক ভুল সেখানে খুঁজে পাই, কিন্তু সেখানে নিজেকে অ্যাডজাস্ট করা, এইগুলো একটা, এবং সেইটাকে বোঝা এবং কিভাবে ফেস করব, তো সেই সিচুয়েশনে বা সেই দিনটায় বা সেই সময়টায়, সেই মাসটায়, সেই সপ্তাহটায় আমরা জীবনটাকে কিভাবে চালালে আমাদের ব্যক্তিগত উন্নতি অব্যাহত থাকবে, সেইটাই আমার লক্ষ্য। মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, ইমোশনাল ইন্টেলিজেন্স, আমাদের অনুভূতি বা আবেগকে বোঝার যে জ্ঞান, আবেগ কিভাবে কাজ করে, এবং এইটা নিয়ে যে খেলা হচ্ছে কখনো কখনো, সেইগুলোকে বোঝা। মানে আমি হয়তো সৎ হয়ে গেলাম, কিন্তু দেখা গেল যে সবচেয়ে অসৎ কাজ আমার উপরেই করা হচ্ছে। তো সেইগুলো বোঝা এবং সেই অবস্থায় কি করব, সঠিক ডিসিশন কি হওয়া উচিত, সেই উদ্দেশ্যে আমার এত কিছু বলা। যে সৎ অসৎ যে কি, সেইটাই আমি এতক্ষণ বললাম। যে এই মতো অবস্থায় আমাদের
কি করা উচিত তা তো আমি বলিনি, কিন্তু ব্যাপারটাকে কীভাবে ফেস করা উচিত তার আমি একটা যা বুঝলাম, যা বুঝেছি তা বোঝানোর চেষ্টা করলাম। সাথে সাথে এটাও ঠিক যে ইন্টারনেটে অনেক ভালো টপিকও আছে, অনেক হেল্পফুল টপিকও আছে। ভালো বলে তো কিছু হয় না, হেল্পফুল, যা আমাদের উন্নতিতে সাহায্য করে, সেইগুলোর থেকে আমাদের শেখা উচিত। আমি শিখি, এবং করতে গেলে তো শিখতে হয়, এবং শিখলে করাটা ভালো হয়, কিন্তু আবার কিছু পেতে গেলে তো অবশ্যই করতে হয়। সেইখানে অ্যাটেনশন, ফোকাস, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই এত কিছুর মধ্যে আমরা কি হয়, ভারসাম্য রক্ষা করার দায়িত্বটা আমাদের। কি করব না, আমাদের সঠিক পরামর্শদাতা বা নিজেকে একজন সঠিক পরামর্শদাতা হিসেবে গড়ে তোলা আমাদের প্রয়োজন হয়ে পড়ে। সঠিক মেন্টরশিপ বা মেন্টর, আমরা কি করব না, কোন দিকে যাব, কি করা উচিত, বিশেষত এই ডিসিশনগুলো এবং আমাদের অ্যাক্টিভিটিগুলো সব কিছু ভালো লাগার উপরে যদি ছেড়ে দিলেই হয় না। কিছু জিনিসে বিরক্তি আসে, তো আঘাত আসে। বিবেকানন্দ সেটাই বলেছে যে ফোকাস একটা বিষয়ের উপরেই করতে হয়। একাধিক জিনিসের উপর যদি আমরা ফোকাস করি, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স সেইখানে স্প্লিট হয়ে যায়। অ্যাটেনশন, আত্মনিয়ন্ত্রণ, উপলব্ধি, আত্মমূল্যায়ন, আত্মসংযম, সেলফ রিয়েলাইজেশন, এইটাই হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনকে গতি দেওয়ার জন্য। জীবনকে উন্নততর সমাজ, উন্নততর ব্যক্তি বা উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য। আর আমি সব এতেই বলে থাকি যে এটা একটা চলমান প্রক্রিয়া। এটা আজ বললাম, হয়তো ভবিষ্যতে ভুলে যাব, তো সব সময় হয়তো নিজের ভিডিও দেখতে পাবো না বা দেখবার সুযোগ হবো না, হয়তো চ্যানেলও ব্লক হয়ে যেতে পারে, হয়তো আমার মোবাইলে টাকা ব্যালেন্স ভরবার ক্ষমতাই হয়তো চলে যেতে পারে, হয়তো বা আমার শরীর দুর্বল হয়ে পড়তে পারে, আর্থিকভাবে দুর্বলতা আসতে পারে। তো ডিপেন্ডেন্সিকে নেগলেক্ট করা, অবজ্ঞা করার মাধ্যমে আমরা এই কন্টিনিউয়াস একটা এডুকেশন, মানে একটা এই শিক্ষার আলোকে, শিক্ষার আঙিনায় আমরা মনকে পবিত্র, শুদ্ধ ও শক্তিশালী, দৃঢ়, অক্ষত, কর্মঠ, সহ্যশীল এবং ব্যক্তিত্বপূর্ণ
করে গড়ে তুলতে পারি, সহজ হয়।